তীর উপরে আল্লাহ ভালো জানেন। যাই হোক, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবারে লাখো কোটি শুকরিয়া জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি আমার বক্তব্যের শুরুতে একটি কেস প্রেজেন্ট করতে চাই, যে কেসটি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ইউনিভার্সিটি অফ ঢাকার ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের সিএসডব্লিউ ক্লাসে প্রোগ্রাম ডাইরেক্টর ডক্টর তাহমিনা আক্তারের ক্লাসে উপস্থাপিত হয়েছিল। স্যার আমাদের মধ্যে উপস্থিত সেকেন্ড ইন্টারাপ্ট করব স্যার। স্যার প্লিজ ডোন্ট মাইন্ড স্যার, প্লিজ আই এম এক্সট্রিমলি সরি টু ইন্টারাপ্ট ইউ, প্লিজ স্যার। আমাদের মাঝে জয়েন করেছেন ডক্টর তাহমিনা আক্তার ম্যাম। ম্যামকে আমরা স্বাগত জানাচ্ছি। তাহমিনা আক্তার ম্যাম হাসানুজ্জামান স্যারেরই একজন গুরু। ম্যাম আমরা আপনাকে স্যালুট জানাচ্ছি, আপনি আমাদের যুক্ত হয়েছেন। সম্মান এবং শ্রদ্ধা, সে সাথে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আমাদের সাথে অবশ্যই থাকবেন। বলতে পারছেন ম্যাম, প্লিজ প্লিজ প্লিজ। আমার এই কেসটি উপস্থাপিত হয়েছিল ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের সিএসডব্লিউ ক্লাসে, প্রফেসর ডক্টর তাহমিনা আক্তার ম্যাডামের ক্লাসে, এবং ম্যাডাম এই কেসটির ভূয়সী প্রশংসা করেছিলেন বিধায় আমি এই কেসটি এখানে অবতারণা করার চেষ্টা করছি। কেসটি ছিল ববি নামের 22 বছরের একটি মেয়ে। সে ছিল একটি কলেজ স্টুডেন্ট এবং আনম্যারিড। এই কেসটি রেফার করেছিল, দ্য পেশেন্ট ইজ রেফার্ড ফ্রম উত্তরাও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ইন্ট্রোডাকশন, কেসটার ইন্ট্রোডাকশন দিচ্ছি। অ্যাকর্ডিং টু হার প্যারেন্টস হিস্টোরি, the patient was a very good student and completely fine on year back. One day, we noticed that she did not go to college and crying in her room. পেশেন্টের প্যারেন্টসের বক্তব্য অনুযায়ী যে ববি একদিন হঠাৎ করে ক্লাসে যাওয়া অফ করে দিয়ে তার রুমে বসে থাকলো এবং সে কান্নাকাটি করছিল। তো প্যারেন্টসরা তাকে যে খুব আশ্চর্য হয়ে গেল তার এই অবস্থা দেখে, কারণ সে খুবই রেগুলার স্টুডেন্ট এবং পড়াশোনায় খুবই ভালো। হঠাৎ করে কেন কলেজে গেল না এবং রুমে কান্নাকাটি করছে, এটা তারা খুব সফটলি এবং জেন্টলি তার কাছে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে মা, কেন তুমি কলেজে যাচ্ছ না, কেন তুমি কান্নাকাটি করছো। তো সে খুব ভালো কিছু বুঝাতে পারলো না, কিন্তু তার চোখে মুখের মধ্যে একটা ভয় এবং ভীতির চিহ্ন সুস্পষ্ট ছিল। সে বুঝাতে চাইলো সে খুব ভয় পেয়েছে এবং এই কারণে সে বাইরে বেরোতে চাচ্ছে না, ইভেন সে কলেজেও যেতে চায় না। এবং সে এখন আর কোনোভাবেই সে বাইরে বেরোতে চাচ্ছে না, সে নিজেকে লুকায় লুকায় রাখতে চাচ্ছে। বাবা মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলো যে না মা, এটা ঠিক না, তুমি স্টুডেন্ট, তোমার কলেজে যাওয়া উচিত, তোমার ক্লাস কন্টিনিউ করা উচিত, ভয়ের কোনো কারণ নেই, কোনো ভয় নেই, আমরা আছি, চলো আমরা তোমার সাথে যাব। কিন্তু কোনো বুঝই সে মানতে চাইলো না। তো এরপরে তার বাবা মা তাকে চিকিৎসকের শরণাপন্ন হলেন এবং অ্যালোপ্যাথি ডাক্তার দেখালেন, তারপরেও তার কোনো উন্নতি হলো না। কোন এক সময় পেশেন্টটা এই অবস্থায় নিয়ে আমাদের কাছে আসলেন। পেশেন্ট যখন আমাদের সামনে আসলো তখন পেশেন্টের হিস্টোরি আমরা যেটা পেলাম, যে আমরা পেশেন্টের কাছে সরাসরি জিজ্ঞেস করলাম যে why are you afraid, what is the cause। ববির কাছে আমি জিজ্ঞাসা করলাম যে ববি মা, তুমি কেন ভয় পাচ্ছ, এর কারণ কি। ববি রিপ্লাইড দ্যাট my chemistry teacher want to harm me or even kill me। আমার কেমিস্ট্রি টিচার যিনি আছেন উনি আমার ক্ষতি করতে চাচ্ছে, ইভেন আমাকে মেরে ফেলাতেও চাচ্ছে। দেন ববিকে প্রশ্ন করলাম, why do you think so about your teacher। Bobby replied, because one day I broke a glass beaker in my laboratory class।
ববি বলল যে আমি আমার ল্যাবরেটরি ক্লাসে কাজ করার সময় হঠাৎ করে একটা গ্লাস বিকার ভেঙে ফেলি। স্যার asked me, why did you break this বিকার? স্যার আমাকে প্রশ্ন করলো যে কেন তুমি বিকারটা ভেঙে ফেলালে? I replied, sorry sir, it's my folly, I couldn't understand. আমি খুব নরম সুরে ভদ্রতার সাথে বললাম যে স্যার আমার ভুল হয়ে গেছে, এটা আমার ভুল, আমি বুঝতে পারি নাই স্যার, সরি। আমি তো স্যার asked me, do you know what kind of punishment should you get? এটার জন্য তোমার কি পানিশমেন্ট হওয়া উচিত তুমি জানো? স্যারের এই কথা শুনে আমি খুবই এমব্রাসড ফিল করলাম, আমি খুব ভীতু এবং অ্যাংশাস হয়ে পড়লাম। এরপর থেকে বাসায় আসার পর থেকে এই ঘটনা আমার মনের মধ্যে আরো বেশি জেঁকে বসলো। আমার মধ্যে এটা নিয়ে বিভিন্ন চিন্তা হতে থাকলো, বিভিন্ন চিন্তা আমার মাথার মধ্যে একের পর এক আসতে থাকলো। এই চিন্তার মধ্যে মাঝে মাঝে আমি চিন্তা করতাম, স্যার মনে হয় আমার উপর খুব রেগে আছেন, আমাকে যেভাবে স্যার তিরস্কার করেছেন নিশ্চয়ই আমার উপর বড় কোনো পানিশমেন্ট নেবেন। স্যার হয়তো পুলিশ নিয়ে আসতেছেন, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, আমাকে পানিশমেন্ট দিবে। অথবা মাঝে মাঝে আমার মনে হতো স্যার হয়তো কিছু মাস্তান ছেলে পেলে পাঠিয়ে দিচ্ছে আমার বাসার কাছে, যে আমাকে হয়তো ধরে নিয়ে যাবে পানিশমেন্ট দেওয়ার জন্য। এই ভয়ে আমি আস্তে আস্তে আর বাসার থেকে বের হতাম না, ঘরের মধ্যেই থাকতাম। ইভেন সেই ছেলেপিলেগুলো আমার বাসার সামনেই ঘুরে ঘুরে বেড়াতো, তারা খেয়াল করতো, অবজার্ভ করতো আমি কোথায় যাই, কি করি না করি। তারা সবসময় আমাকে লুক আফটার করতো, ওয়াচ করতো। ইভেন আমি তাদের এই ওয়াচ থেকে, তাদের এই অবজার্ভ থেকে বেরোয় আসার জন্য আমি অনেক প্ল্যান করতাম, কিন্তু তারা আমার চিন্তাগুলো কিভাবে যেন বুঝতে পারতো, বুঝতে পেরে তারা আবার নতুন নতুন প্ল্যান করতো। এবং তারা কি করতো যে ইভেন তারা সবসময় আমার বাসার সামনে যে একটা খুঁটি আছে, কারেন্টের খুঁটি, এটার মধ্যে ক্যামেরা ফিট করে রেখেছে আমাকে অবজার্ভ করার জন্য। তারা স্পাইগিরি করে যে আমি কি করি না করি, আমি কি প্ল্যান করি। আমি যে প্ল্যানগুলো করি এগুলো আবার আমি যখন বাইরে বেরোই তখন তারা আমার দেখেই তারা বুঝে যায় যে আমি কি কি প্ল্যান করতেছি। আমার এই প্ল্যানগুলো তারা চুরি করে নেয়। এই যে কিছুদিন আগে আমি প্ল্যান করতেছিলাম, চিন্তা করতেছিলাম যে কিভাবে আমি এই জায়গা থেকে বেরোয় আসতে পারি, এই সিচুয়েশন থেকে আমি কোপ করতে পারি, সিচুয়েশনটাকে ওভারকাম করতে পারি। তো আমি যে যে চিন্তাগুলো করলাম, প্ল্যানগুলো করলাম, ওরা না কেমনে কেমনে সেই প্ল্যানগুলো সব বুঝে গেল। শুধু বুঝে গেল তাই না, সেই প্ল্যানগুলো তারা তাদের যত বন্ধু বান্ধব আছে তাদেরকে সবাইকে ইন্টারনেটের মাধ্যমে সেই প্ল্যানগুলো ছড়িয়ে দিল। স্যার বলেন আমি কিভাবে এখন বাইরে বেরোবো, এই জন্য আমি আর এখন একটু বাইরে বেরোতে চাই না, আমি খুব টেনশনে থাকি, আমি খুব স্কেয়ার্ড অবস্থায় থাকি। এই ছিল ববির হিস্টোরি, ববির পার্সোনাল হিস্টোরি। কেসটা অনেকের কাছে, এই ঘটনাটা অনেকের কাছে একটু নতুনত্ব মনে হবে, এই জন্য একটু ধৈর্য ধরে শুনতে হবে, শুনলে এটার মধ্যে অনেক মজা আছে। হোমিওপ্যাথির সাথে যে এই সাইকোলজিক্যাল কেসগুলো কতটা রিলেটেড এটা একটু পরেই বোঝা যাবে। তো ববির পার্সোনাল হিস্ট্রি নিলাম, তার ববির যে হিস্টোরিগুলো আমরা নিলাম এটা সিএসডব্লিউ ক্লাসের অনুরূপ সাজানো, এটা অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথিক কেস টেকিং অনুযায়ী সাজানো না, এটা সিএসডব্লিউ ক্লিনিক্যাল সাইকোলজির উপরেই সাজানো। তো তার ইমোশনাল স্টেট, শি ইজ ভেরি ইরিটেবল অ্যান্ড এক্সাইটেড, তার মোরাল ক্যারেক্টার রিজিড অ্যান্ড অবস্টিনেট, সোশিয়ালিটি, তার সামাজিকতা, সে ছিল ইন্ট্রোভার্টেড অ্যান্ড স্কেয়ার্ড এবং ভীতু। সেক্সুয়াল হিস্টোরি রিপোর্টেড no sexual history, drug history, sometimes smoking and ইয়াবা, বন্ধু বান্ধবের সাথে কখনো সখনো সে একটু স্মোকিং বা ইয়াবা খেয়েছে, এতটুকুই। স্লিপ, ল্যাক অফ স্লিপ, ইনসমনিয়া, সে দীর্ঘদিন যাবৎ ইনসমনিয়াতে ভুগছে। এটা ছিল তার ববির পার্সোনাল হিস্ট্রি। ববির পাস হিস্টোরিতে আমরা পেলাম তার জন্ম, ববি ওয়াজ বর্ন ইন এ নিউক্লিয়ার ফ্যামিলি as a healthy child, একটা ছোট নিউক্লিয়ার ফ্যামিলিতে একটা সুস্থ বাচ্চার মতোই সে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছিল। তার আর্লি চাইল্ডহুড, as both parents were working, she grew up in a daycare center.
স্যার আমাদের রেপার্টরিতে অ্যাবসেন্ট ফাদার সিনড্রোম, অ্যাবসেন্ট মাদার সিনড্রোম আছে। ঠিক অনুরূপভাবে ববি বড় হয়েছে পিতামাতাহীন অবস্থায় একটা ডে কেয়ার সেন্টারে, কারণ তার বাবা মা দুইজন চাকরি করত। এই কারণে সে ছোটবেলা থেকে বাবা মার কেয়ার ঠিকমতো পায়নি এবং বাবা মার সাথে যে বন্ডিংটা ডেভেলপ করার কথা সেটাও তার ঠিকমতো ডেভেলপ করে নাই। তার অ্যাডোলেসেন্ট এবং অ্যাডাল্টহুড, অ্যাডোলেসেন্ট পিরিয়ডে তার কিছু বন্ধু বান্ধব জুটে যায় যারা কিছু খারাপ টাইপের বন্ধু বান্ধব, তাদের কেউ কেউ আবার ড্রাগ অ্যাডিক্টেড ছিল। মেডিকেল হিস্টোরি, সাফারিং ফ্রম টাইফয়েড ফিভার। পাস্ট সাইকিয়াট্রিক হিস্ট্রি, mild excitability and arrogant. ফ্যামিলি হিস্টোরি, স্যার আমরা যারা হোমিওপ্যাথিতে আছি আমরা মনে করি যে আমরাই শুধু মনে হয় লম্বা হিস্ট্রি নিই, না স্যার, সাইকোলজিতে যারা আছে তারাও অনেক বড় হিস্ট্রি নেয়, ইভেন সেটা অনেক বড়, অনেক বড়। তারই একটা ছায়া বা স্যার একটা শ্যাডো কপি এখানে, ঠিক অত বড় না, এটাকে অনেক সংক্ষেপিত করে নিয়ে আসা হয়েছে। ফ্যামিলি হিস্টোরি, তার ফাদার ছিল ব্যাংকার এবং সাইকোলজিক্যালি ওয়েল। মাদার, তার মা ছিল স্কুল টিচার, অ্যাংরি অ্যান্ড অবস্টিনেট। তার মা খুব রাগী এবং জিদি মহিলা ছিলেন। প্যাটার্নাল আন্টি, ববির এক চাচি ছিল যে যার মেন্টাল ডিসঅর্ডার ছিল, ইভেন সে পাগল ছিল। সিবলিংস, ববির একটা ভাই ছিল, 1 বিলিয়ন হেলদি ইয়াঙ্গার ব্রাদার। এই ছিল ববির হিস্টোরি। তার সাইন অ্যান্ড সিমটম, বর্তমান যে সাইন এবং সিমটম ববির ছিল সেগুলো এরকম। তার জেনারেল সিমটমের মধ্যে ছিল জেনারেল অ্যাপিয়ারেন্স উইক, ম্যালনিউট্রিশন, তাকে দেখতে খুব দুর্বল এবং তাকে খুব রোগা কাবু কাবু মনে হচ্ছিল। ফেশিয়াল অ্যাপিয়ারেন্স পেল, অ্যাংশাস অ্যান্ড স্যাড। তার মুখের অবয়ব ছিল যে পেল, অ্যাংশাস, সে খুব উদ্বিগ্ন এবং খুব দুঃখিত মনে হচ্ছিল। অ্যানিমিয়া ছিল, হার্টের পালস রেট ছিল 74 পার মিনিট, ব্লাড প্রেশার ছিল 110/80 মিলিমিটার অফ এইচজি, এনার্জি লেভেল ওভার অ্যাক্টিভ দেখাচ্ছিল তাকে। তার মেন্টাল কন্ডিশন, তার মানসিক যে কন্ডিশনটা, মানসিক লক্ষণ, মেন্টাল স্টেট, মেন্টাল কন্ডিশন, সেটা নিম্নরূপ ছিল। কেমন ছিল? তার মুড ছিল নর্মাল, সামটাইমস স্যাড অ্যান্ড স্কেয়ার্ড। মাঝে মাঝে তাকে ভালো দেখাচ্ছিল, মাঝে মাঝে মনে হচ্ছিল সে খুবই দুঃখিত এবং মাঝে মাঝে তার চেহারার মধ্যে একটা ভীতি ফুটে উঠছিল। থটস, মেনি থটস রোম ইন মাইন্ড ইন অবসেসিভ মুড। তার মনের মধ্যে বিভিন্ন রকম চিন্তা একটার পরে একটা, একটার পরে একটা, এবং বারে বারে আসতেছিল। পারসেপশন, তার যে অনুভূতি এবং বোধগম্যতা সেটা ছিল এরকম, আনএবল টু ডিস্টিংগুইশ বিটুইন রিয়েল অ্যান্ড আনরিয়েল এক্সপিরিয়েন্সেস। মানে কোনটা বাস্তব, কোনটা সত্য, কোনটা আনরিয়েল, কোনটা অবাস্তব, এটার পার্থক্য করার মতো মানসিক অবস্থায় সে ছিল না। তার মধ্যে কিছু ডিলিউশন কাজ করছিল তখন, যেমন এভরিওয়ান ট্রাই টু হার্ম হার, সবাই চেষ্টা করছে তাকে কিছু ক্ষতি করার। শি ইজ বিং অ্যারেস্টেড, সে অ্যারেস্টেড হতে যাচ্ছে, তাকে সবাই ধরতে আসছে বা পুলিশ আসছে তাকে ধরতে, এরকম একটা ডিলিউশন তার মধ্যে কাজ করছিল। ফিয়ার, এভরিওয়ান ইজ এনিমি, কেউ তার আপন না, বন্ধু না, সবাই যেন তার শত্রু, সবাই তার সাথে অসৎ আচরণ করছে, শত্রুভাবাপন্ন আচরণ করছে। এই জন্য সে ভীত শঙ্কিত অবস্থায় ছিল। হ্যালুসিনেশন, তার মধ্যে কিছু হ্যালুসিনেশন কাজ করছিল, যেমন হিয়ারিং দেয়ার কনস্পিরেসি, এই যে স্যার এবং তার স্যারের সাঙ্গপাঙ্গ যারা আছে তাদের যে কনস্পিরেসি, সেই কনস্পিরেসিগুলো সে বাসায় বসে বসে শুনতে পায়। স্যার কমান্ডিং টু ক্যাচ হার, স্যার তাদেরকে কমান্ড দিচ্ছে যে এই তোমরা যাও ববিকে ধরে নিয়ে আসো। কগনিশন, কগনিশন হলো তার জ্ঞানীয় লেভেল, তার জ্ঞানের লেভেলটা ছিল শি ইজ কনশাস অ্যাবাউট হার প্রবলেম বাট আনএবল টু ডিস্টিংগুইশ বিটুইন রিয়েল অ্যান্ড ইমাজিনারি সিচুয়েশন। সে কনশাস ছিল বাট তার মধ্যে এই সচেতনতা ছিল না বা এই জ্ঞানটা ছিল না
যে কোনটা কল্পনা কোনটা বাস্তব সেটা সে পার্থক্য করতে অসমর্থ ছিল। ইনসাইট, অন্তর্দৃষ্টি, she can't understand that she is suffering from a mental disorder. She thinks she is right. তার অন্তর্দৃষ্টি নষ্ট হয়ে গিয়েছিল বলেই সে বুঝতে পারছিল না যে সে একটা মানসিক রোগে ভুগছে। সে ভাবতো সে ঠিক আছে। মেমোরি গুড, ইন্টেলিজেন্স ডাজ নট শো ইন্টেলিজেন্স। এটা ছিল তার মেন্টাল কন্ডিশন। Provisional diagnosis. According to her sign and symptoms, past history and family history, Bobby is probably suffering from schizophrenia. স্যার আমরা এতক্ষণ পরে পেয়ে গেলাম সিজোফ্রেনিয়া। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে হোয়াট ইজ সিজোফ্রেনিয়া। What is schizophrenia? Schizophrenia is psychosis. It is a major mental disorder, but affects the person's acts, behavior, thoughts, and perception, characterized by delusions, hallucinations, illusion, loss of insight, distortion of reality, disorganized thinking, abnormal motor behavior, and negative symptoms. সিজোফ্রেনিয়া হলো মেজর মেন্টাল ডিজঅর্ডার, সাইকোসিসের আন্ডারে একটা রোগ, যেটা মানুষের চিন্তা, চেতনা, কল্পনা, তার অনুভূতি এবং তার আচরণে উপর প্রভাব তৈরি করে এবং সেটা তার মধ্যে ডিলিউশন, হ্যালুসিনেশন তৈরি করে এবং তার অন্তর্দৃষ্টি নষ্ট করে দেয়, তার বাস্তবতা জ্ঞান শূন্য করে দেয় এবং তার চিন্তা চেতনার মধ্যে এলোমেলো ভাব তৈরি করে দেয় এবং তার মধ্যে অনেক নেগেটিভ সিমটম এবং তার মোটর যে ইম্পালস সেটাও এফেক্ট করে। তাহলে সিজোফ্রেনিয়া হলো সাইকোসিস। সিজোফ্রেনিয়া ইজ সাইকোসিস। তাহলে আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ সাইকোসিস। Psychosis হলো mental disorder is divided into two categories. সমস্ত মানসিক রোগকে যদি আমরা ভাগ করতে চাই, ক্যাটাগরাইজড করতে চাই, তাহলে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। নাম্বার 1 সাইকোসিস, নাম্বার 2 নিউরোসিস। হোয়াট ইজ সাইকোসিস? সাইকোসিস হলো মেজর মেন্টাল ডিজঅর্ডার। এখানে রোগীর অন্তর্দৃষ্টি নষ্ট হয়ে যায়, সে নিজে বুঝতে পারে না যে তার কোন রোগ আছে কিনা, তার কোনো সাহায্য বা চিকিৎসার প্রয়োজন আছে কিনা সেটাও সে বুঝতে পারে না। এটাকে বলা হয় লস অফ ইনসাইট, অর্থাৎ তার অন্তর্দৃষ্টি নষ্ট হয়ে গেছে, তার বিচার বিশ্লেষণ ক্ষমতা নষ্ট হয়ে গেছে। সাইকোসিস পেশেন্টের থট, ইমোশনাল রেসপন্স এবং নলেজ অফ রিয়েলিটি নষ্ট হয়ে যায়। ফলে তার মধ্যে পারসেপচুয়াল ডিস্টারবেন্স যেমন ডিলিউশন, হ্যালুসিনেশন, ইমাজিনেশন, ইলিউশন ইত্যাদি শুরু হয়ে যায়। সে তখন বাস্তবতার সাথে আর সামঞ্জস্য রাখতে পারে না, কল্পনার জগতেই চলতে থাকে। সে তখন ভাবে না সেই ঠিক আছে, বাকি সবাই তাকে বুঝতে পারছে না, অল আর ম্যাড। এটা সাইকোসিস। তাহলে নিউরোসিস কি? নিউরোসিস হলো কমন মেন্টাল ডিজঅর্ডার। নিউরোসিসের রোগীরা জানে, বোঝে এবং স্বীকার করে যে তার মানসিক সমস্যা আছে, কারণ তার ইনসাইট ঠিক আছে, তার অন্তর্দৃষ্টি, তার বিচার বিশ্লেষণ ক্ষমতা ঠিক আছে, সে নিজের অবস্থা বুঝতে পারে এবং চিকিৎসার জন্য সে সাহায্য প্রার্থনা করে। এখন যদি আমরা একটু সিজোফ্রেনিয়ার হিস্ট্রির দিকে যাই, তাহলে দেখব
3500 বছর আগে, মানে প্রায় 3500 বছর আগে সিজোফ্রেনিয়া সম্পর্কে প্রথম ধারণা পাওয়া যায় মিশরের ফারাওদের ইতিহাসে, তারপর ইন্ডিয়ান অথর্ববেদে। 2013 সালে সিজোফ্রেনিয়ার সাথে ব্রেনের ফাংশনাল রিলেশন আবিষ্কার করে নোবেল প্রাইজ পান থমাস সাডফ। সিজোফ্রেনিয়ার এপিডেমিওলজি, অর্থাৎ সিজোফ্রেনিয়া রোগ বিস্তার বা সংক্রমণের ক্ষেত্র। সিজোফ্রেনিয়ার পুরুষদের ক্ষেত্রে সাধারণত 18 বছরের পরে এবং মহিলাদের ক্ষেত্রে 25 বছরের পরে সাধারণত সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়। তালাত স্যার নিশ্চয় আছেন, জোয়ারদার স্যার নিশ্চয় আছেন। জোয়ারদার স্যারের কোনো ভয় নেই সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ার, কারণ স্যার 50 বছরের অধিক বয়সের ব্যক্তিদের ক্ষেত্রে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। নো সিজোফ্রেনিয়া অ্যাভাব 50 ইয়ার্স। স্যার কি শুনতে পাচ্ছেন? জি স্যার। তার তো শোনার কথা, তারা খুব স্যার আমরা যারা শুনতে পাচ্ছি তারা ভয় পাচ্ছি। মনোজগতের কথা মনের ভিতরেই গেঁথে যাচ্ছে। থ্যাংক ইউ। জেনেটিক ফ্যাক্টর। সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টর একটা বড় ফ্যাক্টর। আমাদের চারপাশে যত লোকজন ঘুরে বেড়ায়, যত লোকদেরকে আমরা সুস্থ মনে করি, তার মধ্যে 1% সিজোফ্রেনিয়া পেশেন্ট বিদ্যমান। তার মানে বাংলাদেশের টোটাল পপুলেশন যদি 18 কোটি হয়ে থাকে, স্যার জোয়াদ্দা স্যার একটু হিসাব করে দিবেন যে টোটাল কতজন সিজোফ্রেনিয়া পেশেন্ট বাংলাদেশে আছে। জেনেটিক ফ্যাক্টরের মধ্যে যে সমস্ত যাদের সেকেন্ড ডিগ্রি রিলেটিভের সিজোফ্রেনিয়া আছে, সেকেন্ড ডিগ্রি রিলেটিভ বলতে যে তাদের রক্তের সম্পর্কের একটু দূরের সম্পর্কের কারো যদি সিজোফ্রেনিয়া থাকে, তাহলে পরবর্তী বংশধরদের সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ার হার 2.5%। 1,80,000। 1,80,000। স্যার ডেলি 5টা করে রুগী দেখলেও কয়েক বছর জীবন পার হয়ে যাবে স্যার। সিবলিং অর্থ হলো ভাই বোন। ভাই বোনদের কারো যদি থাকে তাহলে বাকিদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা 8.7%। পিতামাতা কারোর যদি সিজোফ্রেনিয়া থাকে তাহলে চাইল্ডের আক্রান্ত হওয়ার সম্ভাবনা 12%। পিতামাতার দুইজনেরই যদি সিজোফ্রেনিয়া থাকে তাহলে বাচ্চাদের আক্রান্ত হওয়ার হার 30 to 40%। টুইন বেবির ক্ষেত্রে, যমজ বাচ্চাদের ক্ষেত্রে যদি একজনের থাকে তাহলে বাকি জনের আক্রান্ত হওয়ার হার 40 to তাহলে দেখা যাচ্ছে স্যার সারা জীবন ধরে চিকিৎসা করলেও সিজোফ্রেনিয়া রোগীর অভাব হবে না। তাহলে এখন আমরা জানার চেষ্টা করি যে সিজোফ্রেনিয়া কেন হয়। What are the causes of schizophrenia? The exact cause of schizophrenia is still unknown to the modern system. এখনো মেডিকেল সায়েন্সের কাছে সিজোফ্রেনিয়ার এক্সাক্ট কজ আননোন, বাট the suspected factors are as follows. Number 1, biochemical concept. আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা মনে করেন আমাদের শরীরে যে সমস্ত হরমোন আছে সেই হরমোনগুলোর তারতম্যের কারণেই সিজোফ্রেনিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। চেঞ্জেস ইন দ্য নিউরোট্রান্সমিটার, এর মধ্যে কি কি আছে? ডোপামিন হাইপোথিসিস কি? চিকিৎসা বিজ্ঞানীরা মনে করছেন যে শরীরের ভিতরে যে ডোপামিন হরমোন আছে এটার সিক্রেশন যদি বেড়ে যায় তাহলে তাদের সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক্সেস সিক্রেশন অফ সেরোটোনিন
অধিক মাত্রায় সিক্রেশন হলেও সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও আছে নন ইপিনেফ্রিন এবং গাবা। জেনেটিক ফ্যাক্টর, genetic factors may run as a predisposing factor of schizophrenia. জেনেটিক ফ্যাক্টর একটু আগে আমরা যেটা আলাপ করলাম, এটা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ফ্যামিলি রিলেশনশিপ, ফ্যামিলির ডিসহারমোনিও সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা একটু আগে প্রথমে যে কেসটা আমরা আলোচনা করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে ফ্যামিলি ডিসহারমোনি না থাকলেও ফ্যামিলির সাপোর্টটা খুবই কম ছিল। স্ট্রেস, আনএক্সপেক্টেড অ্যান্ড আনইউজুয়াল ওভার স্ট্রেস, এটাও সিজোফ্রেনিয়ার একটা কারণ। অ্যালকোহল অ্যান্ড আদার ড্রাগ অ্যাবিউজ, স্ট্রাকচারাল চেঞ্জেস ইন ব্রেন, ব্রেনের কিছু কিছু স্ট্রাকচারাল চেঞ্জ আছে সিজোফ্রেনিক ব্যক্তিদের বা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ব্রেনের সিটি স্ক্যান এমআরআই করলে এই চেঞ্জগুলো পাওয়া যায়, অথবা যাদের মধ্যে এই চেঞ্জগুলো পাওয়া যায় তাদেরই সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যেমন enlargement of the lateral and third ventricle, ব্রেনের ল্যাটারাল এবং থার্ড ভেন্ট্রিকুলের যদি বৃদ্ধিপ্রাপ্ত হয়, রিডিউস ডেন্সিটি, ব্রেনের ডেন্সিটি যদি আস্তে আস্তে কমতে থাকে, এবং লস অফ ব্রেন সেল যদি আস্তে আস্তে কমতে থাকে, সর্বোপরি ডিক্রিজ ইন সাইজ অফ ব্রেন, এবং সর্বোপরি যদি ব্রেনের সাইজ ছোট হতে থাকে, তাহলে এগুলো সিজোফ্রেনিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। স্যার, এটা তো হলো মডার্ন সায়েন্সের গবেষণা। What is homeopathic factor? What are the cause according to homeopathy? Everybody we know that psychotic myasm is the main factor of schizophrenia, along with SORA and syphilis. স্যার, আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর রাকিব উদ্দিন স্যার। স্যার সম্ভবত চিটাগাং একটা ইউনিভার্সিটির ডিন। স্যারের সাথে জি, ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন স্যার? ভালো আছি স্যার। জি স্যার, জি স্যার, আমি আপনার নাম দেখেছি স্যার। থ্যাংক ইউ স্যার, আপনি এখানে অ্যাটেন্ড করার জন্য স্যার। এখন স্যার আমরা জানবো সিজোফ্রেনিয়া কত প্রকার। What are the types of schizophrenia? Schizophrenia মূলত তিন প্রকারের হয়: ক্যাটাটনিক সিজোফ্রেনিয়া, প্যারানয়েড সিজোফ্রেনিয়া and disorganized schizophrenia. ক্যাটাটনিক সিজোফ্রেনিয়া কোনটা? কিছু কিছু ব্যক্তি আমরা রাস্তাঘাটে অথবা আমাদের বাসায় দেখতে পাই যে তারা বিভিন্ন রকম তাদের শরীরের অঙ্গ বিকৃত করে রাখে। ঘাড় বাঁকায় বসে আছে তো বসে আছে, ঠোঁট বাঁকায় আছে, মুখভঙ্গি বিকৃত করে রাখে। এরা হলো ক্যাটাটনিক এর অন্তর্গত। প্যারানয়েড সিজোফ্রেনিয়া, প্যারানয়েড সিজোফ্রেনিয়া ব্যক্তিদের মধ্যে সন্দেহ প্রবণতা অত্যন্ত বেশি থাকে। এরা অতিমাত্রায় সন্দেহ প্রবণ হয়ে পড়ে। স্যার, আমরা যে কেসটা আলোচনা করলাম ববির কেস, এটার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করার পরে আমরা পেয়েছি যে ববি সাফারিং ফ্রম প্যারানয়েড সিজোফ্রেনিয়া, কারণ তার মধ্যে সন্দেহ প্রবণতা, সন্দেহবাতিকতা অতিমাত্রায় ছিল। ডিসঅর্গানাইজড সিজোফ্রেনিয়া, হোয়াট ইজ ডিসঅর্গানাইজড সিজোফ্রেনিয়া? আমরা রাস্তায় কিছু পাগল লোক দেখি যারা রাস্তায় এলোমেলো বেশে ঘুরতে থাকে, এদেরকে হিবিফ্রেনিক সিজোফ্রেনিয়াও বলে।
এদের আবেগীয় প্রতিক্রিয়া কখনো কম কখনো অতিমাত্রায় থাকে। তাহলে স্যার আমরা সিজোফ্রেনিয়ার টাইপসও জেনে নিলাম। এখন আমরা জানবো যে সিজোফ্রেনিয়া সাইন সিমটম কি। হোয়াট আর দ্য সাইন অ্যান্ড সিমটমস অফ সিজোফ্রেনিয়া? সিজোফ্রেনিয়ার মেন সাইন সিমটম চারটা। নাম্বার 1, thought distortion. Number 2, perceptual disturbance. Number 3, passivity experience. And number 4, loss of insight. তাহলে প্রথমে আমরা বললাম থট ডিস্টরশন। ডিস্টরশন শব্দের অর্থ হলো অস্বাভাবিকতা বা বিকৃতি। থট ডিস্টরশন কথার অর্থ হলো চিন্তার অস্বাভাবিকতা বা চিন্তার বিকৃতি। চিন্তার অস্বাভাবিকতার মধ্যে তিনটা ভাগ আছে। কেমন? নাম্বার 1, থট উইথড্রল। উইথড্রল কথা হলো যে উত্তোলন করে নেওয়া, উঠিয়ে নেওয়া। কেমন? পেশেন্ট মনে করে মানুষ আমার গোপন কথা সব জেনে যাচ্ছে, মানুষ আমার চিন্তা, আমার আইডিয়া, আমার প্ল্যান, পরিকল্পনা সব চুরি করে নিয়ে যাচ্ছে। এই ভয়ে আমি বাইরে বেরোই না, মানুষের মধ্যে যাই না। এটা হলো থট উইথড্রল। থট ইনসারশন। ইনসারশন কথার অর্থ যে কোনো কিছু ভিতরে ঢুকিয়ে দেওয়া। তাহলে থট ইনসারশন কি? যে কোনো চিন্তা বা কিছু ভিতরে ঢুকিয়ে দেওয়া। কেমন? পেশেন্ট মনে করে যে মানুষ এত খারাপ যে তারা শুধু আমার চিন্তা এবং পরিকল্পনাগুলো চুরি করে না, তারা তাদের নিজস্ব চিন্তাগুলোকেও আমার ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেয়। বাইরের মানুষ মোবাইলের মাধ্যমে অথবা ঘুমের মধ্যে তাদের ইচ্ছা ও পরিকল্পনাগুলি আমার মধ্যে ঢুকিয়ে দেয়। এই জন্য আমি বাইরে বেরোতে চাই না, মোবাইলও ব্যবহার করি না। নাম্বার 3, থট ব্রডকাস্টিং। থট ব্রডকাস্টিং শব্দের অর্থ হলো সম্প্রচার করা, ছড়িয়ে দেওয়া, জনসম্মুখে প্রচার করা। তো সিজোফ্রেনিয়া রোগীর ক্ষেত্রে সেটা কিভাবে হয়? সিজোফ্রেনিয়া রোগী মনে করে মানুষরা আমার চিন্তা ভাবনা, আইডিয়াগুলো শুধু চুরি করে না, এগুলো আবার নেটওয়ার্কের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে সমস্ত জায়গায় ছড়িয়ে দেয়। স্যার আমাদের ম্যাট্রিমেডিকায় বিভিন্ন মেডিসিন এবং রেপার্টরির বিভিন্ন রুব্রিকের সাথে আপনারা অলরেডি মিলিয়ে ফেলেছেন যে কত সুন্দর মিলে যায় আমাদের বিভিন্ন রুব্রিক এবং বিভিন্ন মেডিসিনের সাথে এই কথাগুলো। যেমন এখানে তার যে চিন্তা ভাবনার যে বিকৃতি আমাদের রেপার্টরিতে আমরা পাই, মাইন্ড থিঙ্কিং ইনএবিলিটি ফর লজিক্যাল থিঙ্কিং, যে সে লজিক্যাল থিঙ্কিং করার সামর্থ্য তার মধ্যে নাই। মাইন্ড কন্ট্রোল অফ থটস লস্ট, তার চিন্তার যে কন্ট্রোল সেটা তার নষ্ট হয়ে গেছে। থটস, মাইন্ড থটস ইন্ট্রুড অ্যান্ড ক্রাউড অ্যারাউন্ড ইচ আদার, তার মধ্যে একটার পর একটা পরস্পর চিন্তা ধাক্কাধাক্কি করে ঢুকে যাচ্ছে। থটস কম্পেলিং, একই চিন্তা বারবার তার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এগুলো আমাদের রেপার্টরির ভাষা এবং বিভিন্ন মেডিসিনেও এই ধরনের রুব্রিকগুলো, এই ধরনের কথাগুলো আছে। তাহলে স্যার এতক্ষণ আমরা সিজোফ্রেনিয়ার যে সাইন সিমটমের প্রথম কথা ছিল থট ডিস্টরশন, সেটা আলাপ করলাম যে তার চিন্তা চেতনা এভাবে বিকৃতি হয়। এরপরে তার পারসেপচুয়াল ডিস্টারবেন্স। পারসেপশন কথার অর্থ হলো বোধ বা অনুভূতি, ডিস্টারবেন্স কথার হলো বিকৃতি বা অস্বাভাবিকতা। তাহলে তার বোধ বা অনুভূতি শক্তির অস্বাভাবিকতা বা বিকৃতি। এটা কিভাবে হয়? এটা দুইভাবে হয়। নাম্বার 1 ডিলিউশন, নাম্বার 2 হ্যালুসিনেশন। ডিলিউশন কি? ডিলিউশন হলো এটি এমন একটি ভ্রান্ত বিশ্বাস যে রোগী যেটা বোঝে বা বিশ্বাস করে সেটাই তার কাছে সঠিক। আপনি যতই যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেন না কেন, সেই বিশ্বাসের, তার বিশ্বাসের উপরেই থাকবে। আপনার যুক্তি মানবেও না, বুঝতেও চাইবে না। বিষয়টা যেন এমন
যে আপনার সব কথা ঠিক আছে কিন্তু তাল গাছ আমার। প্যারানয়েড সিজোফ্রেনিক ব্যক্তিদের ক্ষেত্রে আমরা পাই যে সে মনে করে অন্যরা তার ক্ষতি করার চেষ্টা করছে, লোকজন চারিদিকে ক্যামেরা লাগিয়ে রেখেছে তাকে ফলো করার জন্য। এই সন্দেহবাতিকতা থেকে তাকে কোনোভাবেই ফেরানো যায় না, যেমন ববি মনে করেছিল। ডিলিউশন বা ভ্রান্ত বিশ্বাস হলো এমন একটা বিশ্বাস যেটা সাধারণ মানুষের কাছে অথবা চিকিৎসকের কাছে সঠিক না, কিন্তু পেশেন্টের কাছে সেটাই সঠিক। যেমন পেশেন্ট বলতে পারে, এই যে স্যার দেখেন দেখেন এই যে এখানে একটা ভূত দাঁড়িয়ে আছে, কিন্তু আমি আপনি সেখানে সারা দিন ধরে চেষ্টা করেও অনুবীক্ষণ যন্ত্র দ্বারা খুঁজেও ভূতের কোনো অস্তিত্ব পাবো না, বাট পেশেন্টের স্টিল ধারণা যে সেখানে ভূত আছে। হয়তো একটা মানুষ দাঁড়িয়ে আছে, পেশেন্ট আপনাকে বলবে যে না এখানে দুইটা মানুষ আছে। পেশেন্ট অনেক সময় এই ধরনের সিমটম বলে যে সে নিজেকে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, হ্যাঁ, তার অনেক পাওয়ার আছে, অথবা সে অনেক সম্পদের মালিক ইত্যাদি। স্যার একটা ছোট উদাহরণ বলি। একবার একটা ছেলে ক্লাস 8-এ পড়ে, সঙ্গত কারণেই তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল। তার বাবা মা খুবই অর্থনৈতিক দুর্বল ছিল, যার কারণে ছেলেটাকে স্কুলে না পাঠিয়ে একটি মোটর মেকানিকের দোকানে কাজে পাঠালো। ছেলেটা বেশ কয়েক মাস ওখানে ঠিকঠাক মতো কাজ করলো। কাজ করার পরে আস্তে আস্তে তার কাজের মধ্যে অনীহা শুরু হলো। কাজ থেকে সে আস্তে আস্তে কাজটা ছেড়েই দিল, ছেড়ে দিয়ে বাসায় বসে 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 থাকতো। হঠাৎ করে একদিন সে বাসা থেকে উধাও হয়ে গেল, বাবা মা আর খুঁজে পাচ্ছে না। চারিদিকে খোঁজ খোঁজ খোঁজ, কোথায় গেল কোথায় গেল। তো খুঁজতে খুঁজতে বাবা মা যখন তার স্কুল গ্রাউন্ডের কাছে আসলো, তখন দেখলো যে ওই বাচ্চাটা স্কুলের দিক থেকে স্কুল গ্রাউন্ডের শেষ মাথায় চলে আসছে, বাসার দিকে যাচ্ছে। তখন ওরে দেখে বাবা মা জিজ্ঞেস করলো, কিরে তুই কোথায় ছিলি এতক্ষণ, তোরে আমরা খুঁজে পাচ্ছি না, তুই কারো কিছু না বলে বাইরে এসেছিস। তখন ছেলেটা বললো যে আমি তো স্কুলে এসেছিলাম। কেন? স্কুল থেকে আমাকে বলেছিল তুমি আবার স্কুলে আসো, ক্লাসে আসো, তোমাকে ক্লাস করতে হবে। তো বাবা মা তখন বাবা মা দেখলো স্কুল ক্লাস সব বন্ধ। বাবা মা তখন ছেলেটাকে নিয়ে স্কুলের কাছাকাছি গেল। তখন দারোয়ানের কাছে বিষয়টা জিজ্ঞেস করলো, বলে আপনাদের স্কুল কি বন্ধ? তো বললো হ্যাঁ, লকডাউনে তো আমাদের স্কুল অনেক দিন থেকেই বন্ধ। তো দারোয়ান আরো বললো যে আপনার ছেলেটা একটু আগে আসছিল স্কুলে, ভিতরে ঢুকলো, ঢুকে সে তার ক্লাসরুমের সামনে যে দাঁড়িয়ে অনেকক্ষণ কি যেন বক বক করলো, করে টোরে আবার সে এই তো একটু আগে চলে গেল। তখন বাবা মা আবার তাকে জিজ্ঞেস করলো, কিরে তুই স্কুলে আসছিলি কেন? স্কুলে তো কেউ নাই। না না, স্কুল থেকে আমাকে বলেছে স্কুলে আসতে, এই জন্যই তো আমি স্কুলে এসেছি। এই যে আমি আমার বন্ধুদের সাথে ক্লাস করলাম, তাদের সাথে কত মজা করলাম, ওরা আমাকে দেখে কত ভেংচি কাটলো, আমি কেন স্কুলে আসি না? হ্যাঁ, এই জন্যই তারা আমাকে নেক্সট স্কুলে কন্টিনিউ আসতে বললো। এই যে স্যার তার মধ্যে অনেকগুলো ডিলিউশন, যে কেউ তাকে ডাকছে, কেউ তাকে ডাকে, এটা সে শুনতে পায়, এবং সে স্কুলে সবার সাথে ক্লাস করেছে, তাকে দেখে ভেঞ্চি কাটছে তার ফ্রেন্ডরা। এই ডিলিউশনগুলো তার মধ্যে ছিল। স্যার আমি এই টোটাল আলোচনায় 3টা কেসের কথা আমি উল্লেখ করব। অলরেডি 2টা বলে ফেললাম, ববি, এই বাচ্চাটা, এবং পরে আরো একটা আছে। এই প্রত্যেকটা কেসের আমি কিভাবে রুব্রিক নিয়েছি, কি কি রুব্রিক নিয়েছি, সেগুলোকে কিভাবে প্যারাফ্রেজিং করেছি, অ্যানালাইসিস করেছি, রেপার্টরি করেছি, মেডিসিন সিলেকশন করেছি, এগুলো আমি ধাপে ধাপে ক্রমান্বয়ে আস্তে আস্তে স্যার বলার চেষ্টা করব। তাহলে আমরা নেক্সট আসি। আমরা যে পারসেপচুয়াল ডিস্টারবেন্সেস ছিলাম, যে তার মধ্যে ডিলিউশন এবং হ্যালুসিনেশন কাজ করে। তাহলে ডিলিউশনটা আমরা বুঝলাম। হ্যালুসিনেশন কি? অলিক প্রত্যক্ষণ বা ভ্রান্ত দর্শন, মানে যেটা আসল না সেটাই সে দর্শন করে বা সেটা শ্রবণ করে। এর মধ্যে কি হতে পারে? 1 নম্বর অডিটরি হ্যালুসিনেশন, 2 নম্বর হলো সোমাটিক হ্যালুসিনেশন। অডিটরি হ্যালুসিনেশন, অডিটরি শব্দের অর্থ হলো শ্রবণ। তাহলে শ্রবণ সম্পর্কিত তার মধ্যে যে হ্যালুসিনেশন হয়,
এটাকে আমরা বাংলায় বলতে পারি গায়েবী আওয়াজ। সে কিছু গায়েবী আওয়াজ শুনতে পায়। এটা সে 3 ভাবে পায়। কেমন? থার্ড পারসন অডিটরি হ্যালুসিনেশন। থার্ড পারসন কি? নো ফার্স্ট পারসন, নো সেকেন্ড পারসন, থার্ড পারসন, তৃতীয় কোনো ব্যক্তি তাকে কিছু বলছে এবং সে সেটা শুনছে। এটা হলো থার্ড পারসন অডিটরি হ্যালুসিনেশন। যেমন পেশেন্ট মনে করে যে সে এমন কিছু শুনতে পাচ্ছে যে তাকে উদ্দেশ্য করে কেউ কিছু বলছে অথবা কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এরকম সে কিছু শুনতে পায়। তার আশেপাশের আর কেউ কিন্তু সেটা শুনতে পায় না। যেমন ববি বাসায় বসে শুনতে পেত তার কেমিস্ট্রি টিচার তার এগেনস্টে কমান্ড করছে, তোমরা যাও ববিকে ধরে নিয়ে আসো। অথবা ওই যে মাস্তান ছেলেপিলেরা ওরা কি কি পরামর্শ করে এটা ববি বাসা থেকে বুঝতে পারে যে ওরা আমার বিরুদ্ধে এই পরামর্শ করছে। এরকম অডিটরি হ্যালুসিনেশন ববির মধ্যে কাজ করত। স্যার আমরা রেপার্টরিতেও এরকম খুব সুন্দর সুন্দর রুব্রিক পাই, যেমন হিয়ারিং ডিস্টেন্স ভয়েস সিমস, অনেক দূর থেকে সে কথা আসতেছে সেটা সে শুনতে পাচ্ছে। তারপরে ডিলিউশন হিয়ারিং ইলিউশন, অথবা ডিলিউশন সাইট অ্যান্ড হিয়ারিং, সে দেখতেও পায় এবং শুনতেও পায়। মানে সে ভ্রান্ত অলিক কিছু শুনতেও পায় এবং দেখতেও পায়, এরকম সে মনে করে। এগুলো স্যার আমাদের রেপার্টরির ভাষা। এরপরে আসি কমেন্টারি হ্যালুসিনেশন। কমান্ড শব্দের অর্থ হলো কোনো কিছু আদেশ করা। তো সে এরকম কিছু আদেশমূলক কিছু শুনতে পায়, যেমন কোনো পাওয়ারফুল ব্যক্তি অথবা কোনো দৈব ব্যক্তি অথবা কোনো স্পিরিচুয়াল পার্সন তাকে কোনো আদেশ বা নিষেধ দিচ্ছেন। মানে কোনো পাওয়ারফুল শক্তিশালী ব্যক্তি তাকে কিছু করার জন্য আদেশ করছেন বা কিছু করার জন্য নিষেধ করছেন। যেমন এখানে আমি আরেকটা কেস নিয়ে আসি। মিস্টার আনোয়ার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, খুব ভালো চাকরি করতেছিলেন। হঠাৎ করে আস্তে আস্তে ওনার কাজের প্রতি খুবই অনীহা সৃষ্টি হলো। আস্তে আস্তে উনি কাজটা ছেড়ে দিলেন। বাসায় আস্তে আস্তে অর্থনৈতিক সমস্যা তৈরি হলো। ওনার ওয়াইফ ওনাকে নিয়ে ডক্টরের কাছে গেল। ডক্টর কয়েকবার ট্রিটমেন্ট দিলেন, কিন্তু তাতেও আশানুরূপ কোনো উপকার হলো না। এরপরে মিস্টার আনোয়ারকে নিয়ে যখন উনি আমাদের কাছে আসলেন, তখন আনোয়ারের সাথে আমরা দীর্ঘক্ষণ কথাবার্তা বলে যে জিনিসগুলো উদ্ধার করলাম সেটা এরকম। স্যার এখানে যে মিস্টার আনোয়ারের কেসটা রেপার্টরি করা আছে, যে মিস্টার আনোয়ারের সাথে কথাবার্তা বলে আমরা যে জিনিসটা সর্বশেষ পেলাম, উপলব্ধি করলাম, সেটা হলো মিস্টার আনোয়ার বলতে চায় যে স্যার আমার মধ্যে এমন কিছু আইডিয়া আছে, প্ল্যান আছে, জানেন স্যার, এগুলো যদি বাস্তবে কাজে লাগানো যেত তাহলে সারা পৃথিবীর অবস্থায় চেঞ্জ হয়ে যেত। স্যার কিরকম? স্যার আপনাকে আমি সব বুঝাইতে পারবো না, কিন্তু পুরো প্ল্যানটা আমার মধ্যে আছে। আমার প্ল্যানটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি, অনেক রিসার্চ করে দেখেছি যে এই প্ল্যানটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে সারা পৃথিবীর মানুষের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না, কারোর মধ্যে কোনো অভাব থাকবে না, সবাই অনেক সুখে শান্তিতে বসবাস করবে। স্যার এটা নিয়ে আমি অনেকের সাথে শেয়ার করেছি। স্যার বিল ক্লিন্টনের সাথে আমার মাঝে মাঝে কথা হয়, উনি প্ল্যানটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে। কিন্তু স্যার আমেরিকার যে বর্তমান প্রেসিডেন্ট, এই খাচ্চর ব্যক্তি, এটা আমার প্ল্যানটাকে কোনোভাবেই মেনে নিতে পারে না। সে আমার বিরুদ্ধে কাজ করে, ইভেন সে স্পাই লাগিয়ে দিয়েছে যাতে আমাকে মার্ডার করে। কারণ আমার এই প্ল্যানটা যদি বাস্তবায়িত হয় তাহলে এই যে পুঁজিবাদী অর্থনীতি, এই যে শোষণতান্ত্রিক সমাজ, এগুলো স্যার কিছুর অস্তিত্বই থাকবে না, মানুষ একদম স্বর্গের মধ্যে থাকবে স্যার। এটা ছিল মিস্টার আনোয়ারের বক্তব্য। তো স্যার মিস্টার আনোয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ডিলিউশন, হি ইজ এ গ্রেট পারসন, ডিলিউশন ওয়েলথ অফ, মানে তার মধ্যে অনেক কিছু আছে, অনেক সম্পদ আছে, অনেক বুদ্ধি আছে, অনেক প্ল্যান আছে। এটাকে আমরা এভাবে নিতে পারি, ডিলিউশন পাওয়ার ওয়েলথ অফ। তারপরে আছে ডিলিউশন পাওয়ার, অল পাওয়ার শি ইজ,
যে তার মধ্যে অনেক ক্ষমতা, অনেক কিছু আছে। ডিলিউশন নলেজ, হি পজেসেস ইনফিনিট, মানে সে অগণিত অসংখ্য অপরিসীম জ্ঞান তার মধ্যে আছে, তার মধ্যে অনেক ক্রিয়েটিভ পাওয়ার আছে, এবং সে একটার পর একটা থিওরাইজ করে যাচ্ছে, প্ল্যান দিয়ে যাচ্ছে, থিওরাইজিং, মাইন্ড থিওরাইজিং। ডিলিউশন মার্ডার্ড, হি উইল বি মার্ডার্ড, যে সে যে কোনো মুহূর্তে মার্ডার্ড হয়ে যেতে পারে, এটা নিয়ে তার মধ্যে একটা ভ্রান্ত বিশ্বাস বা ভ্রান্ত ধারণা আছে। স্যার, এটা ছিল মিস্টার আনোয়ারের একটা বক্তব্য, যে ক্লিনটন তাকে মেসেজ দিচ্ছে, ক্লিনটন তাকে আদেশ দিচ্ছে, হ্যাঁ তুমি তোমার প্ল্যান বাস্তবায়ন করো, তুমি কাজে লেগে পড়ো, আমি আছি তোমার সাথে। কিন্তু সে কাউকে প্ল্যানটা বুঝাতে পারছে না, কাউকে ম্যানেজ করতে পারছে না, সবাই তার বিরুদ্ধাচরণ করছে বিধায় সে আগাইতে পারছে না। এটা ছিল মিস্টার আনোয়ারের বক্তব্য। আমরা ছিলাম অডিটরি হ্যালুসিনেশনের মধ্যে। থট ইকো নাম্বার 3, অডিটরি হ্যালুসিনেশনের 3 নাম্বার পয়েন্ট, থট ইকো। স্যার, ইকো শব্দের অর্থ হলো প্রতিধ্বনিত হওয়া। তাহলে থট ইকো হলো তার চিন্তার প্রতিধ্বনি হয়। কিভাবে হয়? পেশেন্ট নিজের মনের গোপন কথা, অর্থাৎ সে গোপনে নিজের মনে মনে যে কথা চিন্তা করে সেই কথাই সে নিজের কানে শুনতে পায়, জোরে জোরে শুনতে পায়। এটা হলো থটস ইকো। স্যার, আমাদের একটা মেডিসিনে আছে যে তার গলার কাছে এসে কেউ যেন তাকে বিভিন্ন পরামর্শ দিচ্ছে, তাকে বিভিন্ন আদেশ দিচ্ছে, তাকে ভিন্ন ভাষায় ভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলছে, এগুলো আছে স্যার। সোমাটিক হ্যালুসিনেশন। স্যার, সোমা কথার অর্থ হলো শরীর, বডি। তাহলে এই হ্যালুসিনেশনের সাথে বডির সম্পর্ক কেমন? পেশেন্ট নিজের শরীরের ভিতরে অথবা বাইরে, বিশেষ করে স্কিনের উপরে কোনো অস্বাভাবিক সেন্সেশন অনুভব করে। যেমন এই বিড়বিড় করা, সুরসুর করা। পেশেন্ট মনে করে তার গায়ের মধ্যে পোকা হেঁটে বেড়াচ্ছে, এই কে যেন তাকে চিমটে কেটে দৌড় দিল, কে যেন তাকে খামচি দিল। অনেক সময় ঘুমের থেকে উঠে পেশেন্ট বলে আমার সাপে কাটছে, আমার সাপে কাটছে। এই ধরনের নানা ধরনের স্পর্শ এবং অনুভূতির কথা পেশেন্ট প্রকাশ করে, যেটাকে আমরা সোমাটিক হ্যালুসিনেশন বলি। অনেক সময় উচ্চ জ্বরের ক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে অনেক ধরনের ডিলিউশন এবং হ্যালুসিনেশন আমরা প্রত্যক্ষ করি। তার মানে কি আমরা সবাই সিজোফ্রেনিয়া রোগী? না, নেভার। সিজোফ্রেনিয়া রোগী হতে গেলে এরকম কোন একটি ডিলিউশন, হ্যালুসিনেশন বা অ্যাবনর্মাল পারসেপশন তার মধ্যে মিনিমাম 6 মাস ধরে অনুভূত হতে হবে। মিনিমাম 6 মাস ধরে যে সে যদি একই ধরনের অনুভূতি পারসেপ্ট করে, এক্সপিরিয়েন্সড হয়, তাহলে আমরা সেটাকে কেস অফ সিজোফ্রেনিয়া ধরে নিতে পারবো। স্যার, সিজোফ্রেনিয়ার লক্ষণের মধ্যে 3 নাম্বার লক্ষণ ছিল প্যাসিভিটি এক্সপিরিয়েন্স। প্যাসিভিটি এক্সপিরিয়েন্স, প্যাসিভ কথার অর্থ হলো পরোক্ষভাবে, মানে অ্যাক্টিভ হলো তো সে নিজে করে, আর প্যাসিভ হলো অন্যের দ্বারা করে, অন্যের প্ররোচনায় করে, অর্থাৎ বাইরে থেকে নিয়ন্ত্রিত হওয়া। পেশেন্ট এভাবেই তার অনুভূতি ব্যক্ত করে, স্যার আমার কন্ট্রোল আমার হাতে নেই, আমাকে অন্য কেউ পরিচালিত করছে। যেমন স্যার, আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, আমার উপরে মেসেজ আসে, ওহী বর্ষণ হয়, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন এইভাবে এইভাবে ধর্ম প্রচার করতে। অনেকে আবার বলেন, স্যার মা কালীর আদেশ ছাড়া আমি কোনো কিছুই করি না, করতে পারবো না। আমাদের রেপার্টরি স্যার কি সুন্দর যে এগুলো আছে। ডিলুশন পজেসড অফ বিং, সে কারোর অধীনস্থ, সে কারোর আন্ডারে চলে গেছে। ডিলুশন ডেভিল পজেসড অফ ডেভিল, সে একজন শয়তানের আন্ডারে চলে গেছে বা শয়তান তার উপর ভর করে আছে, সে এখন শয়তানের নির্দেশে চলছে। অথবা ডিলুশন হি ইজ এ মেসেঞ্জার অফ গড, সে এখন গডের মেসেঞ্জার, সে মনে করে সে এখন গডের মেসেঞ্জার, আল্লাহ তাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। ডিলুশন হি ইজ ইন কমিউনিকেশন উইথ গড,
গডের সাথে তার কমিউনিকেশন, গডের সাথে তার যোগাযোগ আছে, বিদ্যমান আছে। এগুলো ছিল সিজোফ্রেনিয়ার মেইন সাইন সিমটম। লাস্ট যে সিমটমটা সেটা হলো লস অফ ইনসাইট, যে তার অন্তর্দৃষ্টি নষ্ট হয়ে যায়, তার বিচার বিশ্লেষণ ক্ষমতা নষ্ট হয়ে যায়। এজন্য পেশেন্ট চিকিৎসা নিতে অস্বীকার করে। স্যার, আর্নিকা ওপিয়ামের রোগী যখন অনেক অসুস্থ হয়, অনেক অসুস্থ থাকে, তখনও তারা বলে না না আমি ভালো আছি, আমার ডাক্তার দরকার নেই, ডাক্তারের বাড়ি পাঠিয়ে দাও, আমি ভালো আছি। ডিলিউশন উইল সেজ হোয়েন শি ইজ ভেরি সিক। কত চমৎকার কথা স্যার! আমাদের ম্যাথমেটিক্যার সাথে আমাদের রেপার্টরিতে মনে হচ্ছে যে আমাদের রেপার্টরি থেকে নিয়েই সিজোফ্রেনিয়াটাকে সাজানো হয়েছে। তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, ডিসরাপশন অফ নর্মাল লাইফ। সে আস্তে আস্তে ইন্ট্রোভার্টেড হয়ে পড়ে, আস্তে আস্তে সে নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নিতে থাকে। আমাদের রেপার্টরিতে আছে ইন্ট্রোভার্টেড, আনইউজুয়াল এক্সাইটমেন্ট, তার মধ্যে অহেতুক কিছু উত্তেজনা তৈরি হয়। টকিং টু সেলফ, সে নিজের সাথে কথা বলে, সারাদিন বিড়বিড় করে কথা বলে। আমাদের রেপার্টরিতে অনেক রুব্রিক আছে এগুলোর উপরে। সরি, স্লিপ ডিস্টারবেন্স, তার ঘুমের সমস্যা হয়, সময় মতো ঘুম তার হয় না। ডিসঅর্গানাইজ থিঙ্কিং অ্যান্ড স্পিচ, অর্থাৎ তার মধ্যে এলোমেলো অনেক কথার চলতে থাকে। স্যার, এই ছিল সিজোফ্রেনিয়ার সাইন এবং সিমটম। এখন আমরা যদি টোটাল সিজোফ্রেনিয়াকে এক কথায় বলতে চাই, তাহলে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে সিজোফ্রেনিয়া সাইকোসিস মায়াজমের অধীনে বুদ্ধি বৈকল্যজনিত ব্রেনের দুরারোগ্য ব্যাধি। সিজোফ্রেনিয়া হলো সাইকোসিস মায়াজমের আন্ডারে বুদ্ধি বৈকল্যজনিত ব্রেনের দুরারোগ্য ব্যাধি। এটা একজন মানুষের চিন্তা করা, কাজ করা, তার আবেগ প্রকাশ করা, বাস্তবতাকে বোঝার যে প্রক্রিয়া তা পরিবর্তন করে দেয়, নষ্ট করে দেয়। সিজোফ্রেনিয়াতে আক্রান্ত অনেক মানুষ সিজোফ্রেনিয়াতে আক্রান্ত অনেক মানুষ সমাজে, স্কুলে, অফিসে, ইভেন পারিবারিক সম্পর্কে ক্ষেত্রে মেলামেশা অসম্ভব হয়ে পড়ে। তারা এই সমস্ত জায়গায় আর সহজ হতে পারে না। এই রোগীরা সবসময় ভয়ে ভয়ে থাকে এবং আস্তে আস্তে পশ্চাৎ পদসরণ করতে থাকে। তারা আস্তে আস্তে সমাজ থেকে, মানুষ থেকে আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকে, নিজেদেরকে আস্তে আস্তে ঘরকুনো, একঘরে করে ফেলে। অ্যালোপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানীরা মনে করেন সিজোফ্রেনিয়া সম্পূর্ণ নিরাময় করা যায় না। অ্যালোপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানীদের ধারণা এটা একটা নিরাময় যোগ্য একটা রোগ না, এটাকে শুধু কন্ট্রোলে রাখা সম্ভব, তাও সব ক্ষেত্রে সম্ভব না। বাট হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানীরা মনে করেন সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা দ্বারা এটার নিয়ন্ত্রণ এবং সম্পূর্ণ আরোগ্য সম্ভব। সিজোফ্রেনিয়া এমন একটা মনোব্যাধি যেটা হলে মানুষ বুঝতে পারে না কোনটা সত্যি আর কোনটা কল্পনা। কিছু কিছু সময় রোগী বাস্তবতার সাথে সম্পূর্ণ স্পর্শ হারায়, অর্থাৎ বাস্তবতার উল্টো পথে সে চলতে থাকে এবং বাস্তবতা থেকে আস্তে আস্তে সে ডিলিউশন লেভেলে চলে যায়। পুরো পৃথিবীটা তাদের কাছে বিভ্রান্তিকর চিন্তা, ছবি এবং শব্দযুক্ত মনে হয়। সিজোফ্রেনিয়া এর মারাত্মক অবস্থা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। তাহলে স্যার, আমরা এতক্ষণ যাবৎ সিজোফ্রেনিয়া সম্পর্কে একটা ধারণা মোটামুটি পেলাম। এখন সিজোফ্রেনিয়ার ডায়াগনোসিস।
সিজোফ্রেনিয়া ডায়াগনোসিস কি হবে, কিভাবে হবে? Sorry. There is no specific pathological test for the diagnosis of schizophrenia. আজও পর্যন্ত প্যাথোলজিতে এমন কোনো টেস্ট নাই যেটাকে সিজোফ্রেনিয়া কনফার্ম করা যায়। Schizophrenia is only diagnosed and confirmed by the sign and symptoms. তাহলে সিজোফ্রেনিয়া চিনতে গেলে আমাদেরকে কি করতে হবে? সাইন এবং সিমটম এগুলোকেই ভালোভাবে শিখতে হবে, তাহলে আমরা সিজোফ্রেনিয়া ডায়াগনোসিস করতে পারবো। সিজোফ্রেনিয়ার একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে। সিজোফ্রেনিয়ার খুব কাছাকাছি কিছু রোগ আছে যেগুলো অনেকটা সিজোফ্রেনিয়ার মতোই, যেমন অ্যান্ড্রোফোবিয়া। অ্যান্ড্রোফোবিয়া হলো an abnormal persistent fear of man, মানে সে মানুষকে দেখেই ভয় পায়, রাস্তায় বেরোতেই চায় না, বেরোতে পারে না। প্যানিক ডিজঅর্ডার, যেটাও সিজোফ্রেনিয়ার মতো, এটা কেমন? It is an anxiety disorder where regularly sudden attack of panic or fear, যেখানে প্রতিদিন হঠাৎ করে করে তার মধ্যে একটা ভয় তাকে আক্রমণ করে বসে। ফিয়ার অফ লস অফ কন্ট্রোল অর ডে, সে ভয় পায় নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে না, অথবা সে মরেই যাবে বোধহয়। তার হার্ট রেট বাড়তে থাকে, সে কাঁপতে থাকে এবং শর্টনেস অফ ব্রেথ, হ্যাঁ, ঘন ঘন নিঃশ্বাস পড়তে থাকে, বুক টাইট, বুক চেপে আসে এবং সোয়েটিং হয়, গরম লাগে, শীত করে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হলো প্যানিক ডিজঅর্ডারের লক্ষণ। তো এটার সাথে সিজোফ্রেনিয়া কাছাকাছি হলেও মিলে না। আর কি আছে? ডিপ্রেসিভ ডিজঅর্ডার। ডিপ্রেসিভ ডিজঅর্ডারটা কেমন? এটাও সিজোফ্রেনিয়ার কাছাকাছি। ইট ইজ এ মুড ডিজঅর্ডার দ্যাট কজেস এ পারসিস্টেন্ট ফিলিং অফ স্যাডনেস অর লস অফ ইন্টারেস্ট। পেশেন্ট সবসময় দুঃখবোধ দুঃখবোধ দুঃখবোধ, সবসময় কোনো কিছুর মধ্যে তার ইচ্ছা নেই, সব কিছুতেই লস অফ ইন্টারেস্ট, ইনডিফারেন্স, সব কিছুতেই ইনডিফারেন্স, কোনো কিছুতে সে অ্যামিউজমেন্ট খুঁজে পায় না, সব কিছুই তার দুঃখ দিয়ে ভরা, তার পৃথিবী দুঃখময়। Phobic anxiety disorder. It is a type of anxiety disorder that causes an individual experience extreme irrational fear, irrational fear about situation, living creature, place or object. এটার এরকম যে কোনো একটা নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট প্রাণী, নির্দিষ্ট বস্তু সম্পর্কে তার ভয়ানক ভয় থাকে। না না, সে গরু দেখলেই হয়েছে বা তেলাপোকা দেখলেই হয়েছে, সে অজ্ঞান হয়ে যাবে। এটা অ্যাবনর্মাল এবং এক্সট্রিম তার ফিয়ার। এটা ছিল ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ সিজোফ্রেনিয়া। এখান থেকে আমরা কনফার্ম হতে পারি যে ববি নামে আমাদের যে কেসটা আমরা প্রথমে প্রেজেন্ট করেছিলাম, ববি ইজ সাফারিং ফ্রম প্যারানয়েড সিজোফ্রেনিয়া, কারণ তার মধ্যে ভয়ানক রকমের সন্দেহ প্রবণতা কাজ করছিল এবং সে খুব ভয়ে ভীতু ছিল যে সবাই তাকে ক্ষতি করার চেষ্টা করছে। স্যার, আমরা আর কতক্ষণ সময় পাবো? স্যার 15 minutes around. 15 minutes. Is it okay, sir? Otherwise, you may go long, near about 25 minutes. স্যার, আমার ধারণা 10-15 মিনিটে আমি হয়তো ম্যানেজমেন্টের অংশটা শেষ করতে পারবো, কিন্তু যে কেসগুলো আমি বর্ণনা করলাম সেই কেসগুলোর এক্সপ্লেনেশনে যেতে পারবো না। তো স্যার, আপনার প্রধান আকর্ষণ ছিল যে সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট কি, হোয়াট ইজ সাইকোথেরাপি, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট কি। তো স্যার, আমি চেষ্টা করছি এইটুকু অন্তত যদি শেষ করতে পারি। তাহলে আমরা যারা উপস্থিত আছি, আপনাদের অনুমতি ক্রমে আমরা আজকে 11:30 পর্যন্ত ক্লাসটা প্রলং করতে পারি। আই থিংক উইথ ডিউ রেসপেক্ট। বাকিটা পরে আরেকদিন দরকার বলে যদি থাকে, বাকিটা পরে যেহেতু লেট নাইট হয়ে যায়, বাকিটা পরে আবার একদিন ক্লাস নেব নাকি যদি থাকে।
অথবা স্যার, কন্টিনিউ? স্যার, আমাদের যে মেইন আকর্ষণীয় জিনিস সেটা হলো সাইকোলজির সাথে হোমিওপ্যাথি যে সম্পর্ক, সাইকোলজিক্যাল যে ম্যানেজমেন্ট সেটা কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে সেই জায়গাটায়। ম্যানেজমেন্ট, জেনারেল ম্যানেজমেন্ট এবং স্পেসিফিক ম্যানেজমেন্ট। তো জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে প্রথমে যে কথাটা আসে সেটা হলো অ্যাসুরেন্স। আমরা যদি ডায়াগনোস করতেই পারি যে না পেশেন্ট ইজ সিজোফ্রেনিক পেশেন্ট, তাহলে আমরা প্রথমেই তাকে একটা অ্যাসুরেন্স দিব। অ্যাসুরেন্সটা কেমন? অ্যাসুরেন্সটা হবে এরকম, না না তোমার কিছুই হয়নি, তুমি ভালো আছো, তুমি ঠিক আছো, তুমি যা চিন্তা করছো তোমার চিন্তা সব ঠিক আছে, ইউ আর রাইট। তাকে একটা পজিটিভ অ্যাসুরেন্স দিতে হবে। 2 নাম্বার হলো যে পেশেন্টের সেফটি এবং সিকিউরিটি মেনটেন করতে হবে। যে পেশেন্ট যে কোনো ধরনের অসদাচরণ ক্লিনিকে বাসায় করতে পারে, তাতে যেন পেশেন্টকে কোনো রকমের হার্ম করা না হয়, কোনো ক্ষতিগ্রস্ত বা পেশেন্টকে কোনো অত্যাচার করা না হয়, তার সেফটি এবং সিকিউরিটি মেনটেন করতে হবে। নাম্বার 3, অ্যাসেসমেন্ট অফ স্ট্রেংথ অ্যান্ড লিমিটেশন। পেশেন্টের স্ট্রেংথ এবং লিমিটেশনকে অ্যাসেসমেন্ট করে নিতে হবে, যে পেশেন্টের কি ধরনের, আমরা যদি আমাদের ভাষায় বলি, তার ভাইটাল ফোর্স কেমন, তার শারীরিক সক্ষমতা কেমন, তার অর্থনৈতিক লিমিটেশন কেমন, তার পারিবারিক সাপোর্ট কেমন, এই জিনিসগুলো আমাদেরকে তার টোটাল ম্যানেজমেন্টে যাওয়ার আগে আমাদেরকে একটা অ্যাসেসমেন্ট করে নিতে হবে। এবারে আসি আমরা স্পেসিফিক ম্যানেজমেন্ট। স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে 2টা পার্ট, একটা হলো ফার্মাকোলজিক্যাল পার্ট, যেটাকে আমরা বলি মেডিসিনাল পার্ট। এই পার্টটাতে আমি পরে আসব। আমরা প্রথমে আসি নন ফার্মাকোলজিক্যাল পার্ট। নন ফার্মাকোলজিক্যাল পার্টটা যেটা হলো সবার ক্ষেত্রে একই রকম, সবার ক্ষেত্রেই সমান, বাট স্পেসিফিক ম্যানেজমেন্টটা পেশেন্ট টু পেশেন্ট অ্যাকর্ডিং টু দেয়ার ইন্ডিভিজুয়ালাইজেশন চেঞ্জ হতে থাকবে। আর নন ফার্মাকোলজিক্যাল পার্ট যেটা, সেটা প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে প্রায় সেম থাকবে, কাছাকাছি থাকবে। এই পার্টটাকেই আমরা বলতে পারি সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট, এটাকেই আমরা বলতে পারি সাইকোথেরাপি অথবা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। প্রথমে 2টা ভাগে, একটা হলো পেশেন্টের জন্য, 2 নাম্বার হলো পেশেন্টের যে ফ্যামিলি থাকবে তাদের জন্য। পেশেন্টের জন্য কিভাবে আমরা সাইকোলজিক্যাল সাপোর্টটা তাদেরকে দিব। নাম্বার 1, ইন্ডিভিজুয়াল সাপোর্টিভ সাইকোথেরাপি। পেশেন্টকে ব্যক্তিগতভাবে একটা সাপোর্ট দিতে হবে সাইকোথেরাপির মাধ্যমে। সেটা কিভাবে? শিডিউল টক। নাম্বার 1, শিডিউল টক। পেশেন্টের সাথে প্রতিদিন কিছু শিডিউল টক করতে হবে। যেমন, হাই তুমি কেমন আছো, তুমি এখন কি করছো, তুমি আগে কেমন ছিলে, অথবা আপনি এখন কি চিন্তা করছেন, আপনার নেক্সট প্ল্যান কি, এই ধরনের কথাগুলো বলে বারবার তার সাথে বলতে হবে এবং তার সাথে কমিউনিকেশন ডেভেলপ করে জানতে হবে আমাদের টার্গেটটা হলো লেভেল অফ থট, সে কোন লেভেলে আছে, তার সে চিন্তা চেতনার কোন লেভেলে আছে। 2 নাম্বার হলো তার ইনার মোটিভগুলো, সে কি ধরনের প্ল্যান, পরিকল্পনা এবং চিন্তার মধ্যে আছে। এক্ষেত্রে সাজেশন থাকবে যে পেশেন্টকে আনরিয়েল এবং ডিস্টর্টেড ওয়ার্ল্ড থেকে ক্রমান্বয়ে বাস্তবে ফিরিয়ে আনতে হবে। মানে সে যে তার কল্পনার জগতে, সে যে তার ডিলিউশন লেভেলে আছে, সেখান থেকে আস্তে আস্তে বাস্তবে ফিরিয়ে আনতে হবে। এই জন্য বারে বারে তাকে নক করতে হবে এবং বারে বারে তাকে বাস্তবতার মধ্যে একটু একটু করে এনে তাকে ওই ডিলিউশন লেভেলটাকে বারবার ডিসরাপ্ট করতে হবে, বারবার ওই লেভেলটাকে ভেঙে দিতে হবে, দিয়ে তাকে বাস্তবতার সাথে একটু একটু করে পরিচয় করা দিতে হবে। নাম্বার 2, সেলফ হেল্প। নাম্বার 2, এক্সপোজার থেরাপি।
এক্সপোজার থেরাপিটা কেমন, যে পেশেন্টের কগনিশন লেভেলে, যে পেশেন্টের যে জ্ঞানীয় লেভেল, যে পেশেন্ট তার কোন লেভেলে, মেন্টাল স্টেটের কোন লেভেলে সে অবস্থান করছে এবং কি কারণে, কোথা থেকে তার এই সমস্যার উৎপত্তি হয়েছে, সেটা আমাকে তার কগনিশন লেভেলে যে বুঝতে হবে। অর্থাৎ হোয়াট ইজ দ্য কজেশন অফ দ্য ডিজিজ, যে তার এই রোগের উৎপত্তির যে কারণগত দিকগুলো, সেগুলো আমাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে সেই জায়গাগুলোর যে বাস্তব অবস্থা, যে রিয়েল অবস্থা, সেই জায়গাগুলোর সাথে তাদেরকে বারে বারে একটু একটু করে পরিচয় করিয়ে দিতে হবে। তাহলে তারা আস্তে আস্তে তাদের যে ডিলিউশন, তাদের যে ফিয়ার স্কেয়ার অবস্থায় আছে, সেখান থেকে তারা আরো বাস্তবতার দিকে আসতে পারবে। কিভাবে? যেমন ববি তার কেমিস্ট্রি টিচারকে ভয়ানক ভয় পায়, কেমিস্ট্রি টিচার তাকে পেলেই তাকে শাস্তি দেবে, তাকে অ্যারেস্ট করতে আসতেছে। এই যে সে বদ্ধমূল ধারণা নিয়ে আছে, ববিকে যদি নিয়ে তার কলেজে যাওয়া যায়, তাকে একটু একটু করে, সে তো যেতে চাবেই না, তারপরে প্রথম দিন হয়তো একটু কলেজের বাউন্ডারি পর্যন্ত গেলাম, পরের দিন তার ফ্রেন্ডের সাথে আলাপ করাই দিলাম, তারপরের দিন তার কেমিস্ট্রি টিচারের সাথে একটু আলাপ করাই দিলাম, হ্যাঁ, স্যার তার সাথে একটু ভালো মুখে কথা বললো। দেন ববিকে আস্তে আস্তে বোঝানো হলো যে দেখো ববি, উনি কিন্তু তোমার ফ্রেন্ড, তোমার ওয়েল উইশার, তোমার টিচার, তোমার মঙ্গল চান উনি। দেন ওনার ডিলিউশন লেভেলে আস্তে আস্তে ভাঙচুর শুরু হবে, সে আস্তে আস্তে বাস্তবতায় দিকে আসতে থাকবে। এটা হলো এক্সপোজার থেরাপি, যে যেখানে তার ভয়, সেই জায়গাটায় বারবার আঘাত করতে হবে। ওই যে বাচ্চাটার, একটা বেবি ক্লাস 7-এর একটা বাচ্চার কথা আমরা বলেছিলাম, সে মনে করছে তার ফ্রেন্ডরা তাকে কল করে, তাকে স্কুলে যেতে বলে, সে ফ্রেন্ডদের সাথে ক্লাস করে। তো ওকেও যদি স্কুলে নিয়ে যে বারবার দেখানো যায় যে না, এই যে দেখো, এই যে তোমার ক্লাসরুমে তালা দেওয়া, এখানে কেউ নাই, এখানে ক্লাস বন্ধ, কোনো টিচার নাই, এখানে ক্লাস হচ্ছে না, তোমাদের ক্লাস হবে কিছুদিন পরে, এখন ছুটি। এই বাস্তবতার সাথে যদি তাকে এক্সপোজ করা যায় বারে, তাহলে সে আস্তে আস্তে তার ওই ডিলিউশন লেভেলটা ধাক্কা খেয়ে ভাঙতে থাকবে। এটা হলো এক্সপোজার থেরাপি। নাম্বার 3 তার হলো সেলফ হেল্প। এই ধরনের পেশেন্ট যখন সিভিয়ার অবস্থায় চলে যায়, তখন তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে থাকে, তখন তাকে বোঝাতে হবে হাউ টু রিলিজ স্ট্রেস, কিভাবে সে স্ট্রেসটা থেকে রিলিজ হতে পারে। এই যে একটা অমূলক স্ট্রেস তার মধ্যে জেকে বসে আছে, সে এই স্ট্রেস থেকে বেরোতে পারছে না, হ্যাঁ, যে সে অমূলক ভয়, ভীতি, সন্দেহের মধ্যে আছে, এই স্ট্রেস থেকে সে কিভাবে রিলিজ হতে পারে, সেই টেকনিক, সেই মেকানিজম তাকে শেখাতে হবে। হাউ টু ফ্রেশ হিমসেলফ, সে কিভাবে নিজেকে ফ্রেশ রাখতে পারে। হাউ টু টেক এ বাথ, কিভাবে সে গোসল করতে পারে। হাউ টু স্লিপ রেগুলারলি অ্যাট দ্য সেম টাইম, কিভাবে সে রেগুলারলি সময় মতো ঘুমাবে, নর্মাল লাইফ লিড করবে, এগুলো তাকে শেখাতে হবে। সরি। এরপরে তার হলো সোশ্যাল স্কিল লার্নিং, যেটাকে বলা হয় SSL, যে তার এই সামাজিকভাবে মেশা, কিভাবে সে মিশবে। যেমন আমরা দেখেছিলাম যে সিজোফ্রেনিয়ার পেশেন্টরা স্কুলে, অফিসে, সমাজে, পরিবেশের সাথে মিশতে পারে না। পেশেন্ট কিভাবে তার সমস্যা ও প্রয়োজনগুলিকে অন্যের সাথে শেয়ার করতে পারবে, সেটা শেখানো হয় SSL সিস্টেমের মাধ্যমে। কিভাবে? নাম্বার 1, পেশেন্ট কিভাবে তার সমস্যাটা নিয়ে, মানে সে সমস্যা নিয়ে তার ফ্যামিলির সাথে, তার ফ্রেন্ডসদের সাথে, তার রিলেটিভের সাথে মিশতে পারে এবং শেয়ার করতে পারে, সেটা শেখানো হয়। নাম্বার 2, সাপোর্ট গ্রুপ। সাপোর্ট গ্রুপ হলো একই গ্রুপের বা একই রকমের প্রবলেমেটিক পার্সনদেরকে এক জায়গায় বসার সুযোগ করে দেওয়া। কয়েকটা সিজোফ্রেনিয়ার পেশেন্ট যদি একসাথে বসায় দেওয়া যায়, তাহলে যে জিনিসটা হবে সেটা হলো তারা নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দেয়।
কার কি সমস্যা, পরস্পর তারা আলোচনা শুরু করে দেয়। এখান থেকে কে কিভাবে কোন সমস্যাটি কোপ করেছে, কে কিভাবে তার নির্দিষ্ট সমস্যা উত্তরণ করতে পেরেছে, সমস্যা থেকে বের হয়ে আসতে পেরেছে, এটা আলোচনা করে। যেহেতু তারা সবাই সিজোফ্রেনিয়ার পেশেন্ট, অতএব তারা পরস্পরের প্রতি খুবই সিম্প্যাথেটিক, তারা সমব্যথী, হ্যাঁ, সেম সমস্যায় আক্রান্ত। এই জন্য এগুলো তারা পরস্পরের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনে এবং শিখতে আকর্ষণ বোধ করে। এভাবে তারা নিজেদের মধ্যে বিভিন্ন আইডিয়া, অ্যাডভাইস, টেকনিক এবং সাপোর্ট শেয়ার করে। তখন পেশেন্ট নিজেদের প্রতি একটা কনফিডেন্স ও সান্ত্বনা খুঁজে পায় যে না, ও পেরেছে, নিশ্চয় আমিও পারবো, চেষ্টা করলে আমিও পারবো। এটা হলো তাকে একটা সাপোর্ট গ্রুপ তৈরি করে তাদের সাথে বসার সুযোগ করে দেওয়া। এরপরে পয়েন্ট যে পজিটিভ অ্যাটিটিউড। পজিটিভ অ্যাটিটিউড কি? যে পেশেন্টকে এমন কিছু পজিটিভ ইন্টারভেনশন দিতে হবে যাতে সে নিজে কনফিডেন্ট হতে পারে, সে তার কনফিডেন্স ফিরে পায়। না, অন্যরা যদি এভাবে এখান থেকে ভালো হতে পারে তাহলে আমিও ভালো হতে পারবো। এটা এরকম তাকে যদি কিছু পজিটিভ ইন্টারভেনশন দেওয়া যায় তাহলে সে নিজের মধ্যে একটা কনফিডেন্স তৈরি করতে পারবে, এবং তার কনফিডেন্স লেভেল যদি একবার তৈরি হয় তাহলে ভালো হওয়াটা খুবই ইজি। এরপরে সিবিটি, একটা মেইন পয়েন্ট। সিবিটির অর্থ হলো কগনিশন বিহেভিয়ার থেরাপি, অর্থাৎ জ্ঞানের মাধ্যমে আচরণকে নিয়ন্ত্রণ করা। পেশেন্টের যে জ্ঞান, সেই জ্ঞানের সাথে অতিরিক্ত জ্ঞান মিশিয়ে দিয়ে তারা আচরণকে নিয়ন্ত্রণ করা। পেশেন্টের কগনিশন বা জ্ঞানের রাজ্যে ঢোকার চেষ্টা করে দেখতে হবে তার সমস্যাটা কোথায়। এরপর তাকে সেই অনুযায়ী বারবার বোঝানো, তার সন্দেহ প্রবণতা, তার ডিলিউশন, তার হ্যালুসিনেশন গুলো দূর করা, তার সেলফ অ্যাওয়ারনেস তৈরি করা এবং একটা পজিটিভ বিশ্বাস বোধ তার মধ্যে এস্টাবলিশ করে দেওয়া। রোল প্লে, এটাও একটা তার সাইকোলজিক্যাল থেরাপি। রোল প্লে কি? অভিনয়ের মাধ্যমে দেখানো এবং শেখানো। এমন হতে পারে যে একজন সাইকোলজিস্ট অথবা একজন থেরাপিস্ট অথবা সোশ্যাল ওয়ার্কার, এরা পেশেন্টের সমস্যাগুলো নিয়ে যদি একটি নাটক তৈরি করে এবং পেশেন্টের সামনে সেটা প্রদর্শন করে, তাহলে পেশেন্ট সহজেই সেটাতে ইনসাইটিং ফিল করে, সে সেটাতে বেশ উত্তেজনা ফিল করে। এখন এই নাটকের মাধ্যমে যদি নির্দিষ্ট সমস্যাগুলো থেকে কিভাবে উত্তরণ করা যায় সেটাও দেখানো যায়, তাহলে পেশেন্ট সেটাতেও ইন্টারেস্টেড হয়ে পড়ে এবং সহজে সে উপায়গুলো শিখে ফেলে। এটা হলো রোল প্লে। নেক্সট পয়েন্ট, রিহ্যাবিলিটেশন অ্যান্ড ভোকেশনাল সাপোর্ট। পেশেন্টের পুনর্বাসন ও বৃত্তিমূলক শিক্ষা সহযোগিতা। কেন এটা দরকার? পেশেন্ট যদি ভাবতে শুরু করে যে আমি তো প্রবলেমেটিক পারসন, আমি তো ডিজিজড পারসন, বা আমি তো কর্মক্ষম না, আমি তো নিজে কোনো কাজ করে খেতে পারি না, সুতরাং আমার মা বাবা বা কেয়ার গিভার যদি না থাকে তাহলে হু উইল টেক কেয়ার মি, হু উইল সাপোর্ট মি, কে আমাকে দেখাশোনা করবে, কে আমাকে সাপোর্ট দিবে? আমি তো তখন সমাজের বোঝা হয়ে যাব, আমি তো পরিবারের বোঝা হয়ে যাব। এই চিন্তা যদি পেশেন্টের মধ্যে একবার ডেভেলপ করে যায় তাহলে পেশেন্টের অবস্থা ভালো হওয়ার চাইতে দিন দিন আরো খারাপের দিকে চলে যেতে পারে। এই জন্য এই জাতীয় পেশেন্টকে একটা রিহ্যাবিলিটেশনের ব্যবস্থারও আশ্বাস দিতে হবে যে না, তার কাজের একটা জায়গা আছে, সে তার ইনকামের একটা জায়গা আছে, সাথে সাথে তাকে কিছু ভোকেশনাল ট্রেনিংও দিতে হবে যাতে সে তার প্রয়োজনীয় খরচের ব্যবস্থা সে নিজে করতে পারে। তাহলে পেশেন্ট ভাবতে পারবে আমি সমাজের বোঝা না, আমিও একজন মানুষ। নেক্সট, সাইকো এডুকেশন। সাইকো এডুকেশনটা কি? এটা হলো পেশেন্ট এবং
ফ্যামিলি উভয়কেই দিতে হবে, বাট আলাদা আলাদা ভাবে, দুজনকে একসাথে করে দিলে হবে না, পেশেন্টকে আলাদা, ফ্যামিলিকে আলাদা। সাইকো এডুকেশন হলো রোগ সম্পর্কে জ্ঞান বা জানানো। যেমন পেশেন্টকে আস্তে আস্তে বোঝাতে হবে যে তোমার রোগটা কি, এর সাইন সিমটমগুলো কেমন, এটার প্রগনোসিস কেমন, ট্রিটমেন্ট নিলে কি হবে, না নিলে কি হবে, কত টাকা লাগতে পারে, কত সময় লাগবে, এই সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পেশেন্ট এবং ফ্যামিলিকে দিতে হবে। সতর্ক থাকতে হবে পেশেন্টকে এবং ফ্যামিলিকে কোনো প্রকার ভয় দেখানো যাবে না বা প্যানিক করে ফেলা যাবে না, যে আমি এই সাইকো এডুকেশন দিতে যে তাদেরকে অতিরিক্ত ভয় বা ভীতি যাতে না দেখায়। এটা ছিল পেশেন্টের জন্য আমাদের থেরাপি। এরপর হলো ফ্যামিলি ইন্টারভেনশন, যেটা ফ্যামিলিকে দিতে হবে। সিজোফ্রেনিয়া পেশেন্টের ট্রিটমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় সাপোর্ট হলো তার ফ্যামিলি সাপোর্ট। ফ্যামিলি সাপোর্ট যদি নিশ্চিত না হয় তাহলে পেশেন্ট ভালো হওয়ার পরেও আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে। ফ্যামিলি ইন্টারভেনশনের মধ্যে নাম্বার 1 সাইকো এডুকেশন, যেটা আমরা একটু আগে বললাম, যে রোগ সম্পর্কে জ্ঞান এবং জানানো। যে কেয়ার গিভার থাকবে এবং পরিবারের যারা সদস্য থাকবে, প্রতিটা সদস্য যদি এই রোগটা সম্পর্কে ভালোভাবে জানে তাহলে তারা পেশেন্টের প্রতি বিরক্ত হবে না, তাকে আঘাত করবে না, বরঞ্চ তারা তাকে সাপোর্ট দিবে। পেশেন্টের প্রতি সর্বদা পজিটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে, পেশেন্টকে নিয়মিত এবং সময় মতো মেডিসিন খাওয়াবে। অনেক ক্ষেত্রে চিকিৎসা দীর্ঘমেয়াদী হলে ফ্যামিলি যদি আন্তরিক না হয় তাহলে ট্রিটমেন্ট কমপ্লিট হবে না। এই জন্য আমাদের ফ্যামিলিকে আগে একটা সাইকো এডুকেশন দিয়ে নিতে হবে। তারপরে ফ্যামিলির বিহেভিয়ারাল এডুকেশন, তাদের আচরণগত কিছু শিক্ষা আমাদেরকে বলতে হবে। যেমন সিজোফ্রেনিক পেশেন্ট পাগল না, তারা মানসিকভাবে অসুস্থ। অর্থাৎ সিজোফ্রেনিক পেশেন্ট উগ্র বা ধ্বংসাত্মক বা সহিংস নয়, এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ সিজোফ্রেনিক পেশেন্ট খুবই সৃজনশীল এবং তারা নম্র, ভদ্র, সহনশীল। এই রোগ সাধারণত বংশগত কারণে হতে পারে। ফ্যামিলিতে কোথাও জেনেটিক ট্রেট ছিল, হয়তো ফ্যামিলির কেউ ধারণা করতে পারে, দোষারোপ করতে পারে যে তুই ছোটবেলায় এরকম আচরণ করতিস দেখে আজকে তোর এই অবস্থা। না, এটা তার অর্জিত কারণ নাও হতে পারে, এটা বংশগত কারণেও হতে পারে। ফ্যামিলির মানুষের সবার মধ্যে যদি এই ধারণা থাকে তাহলে পেশেন্টের সাথে হয়তো তারা কোনো খারাপ আচরণ করবে না। সিজোফ্রেনিয়া রোগীর চিকিৎসা আছে এবং সঠিক চিকিৎসায় তা ভালো হয়, এই ধারণা পেশেন্টের কেয়ার গিভার বা ফ্যামিলিকে দিতে হবে। অতএব ফ্যামিলির সবাই যেন পেশেন্টের প্রতি অত্যন্ত সহনশীল থাকে। গ্রুপ সাপোর্ট, বিশেষ করে যারা কেয়ার গিভার আছে, যারা পেশেন্টকে টেক কেয়ার করে, এরা যদি সাপোর্ট গ্রুপের সাথে আলোচনা করে তাহলে এই কেয়ার গিভাররাও পেশেন্টকে একটা পজিটিভ সাপোর্ট এবং পজিটিভ ইম্পালস দিতে পারে, সান্ত্বনা দিতে পারে। এবং ফ্যামিলিকে আমরা এরকম একটা সাপোর্ট দিতে পারি যে না, এরকম সন্তান শুধু আপনার একার না, এরকম সন্তান আরো অনেকেরই আছে, আল্লাহ এরকম সন্তান আরো অনেককেই দিয়েছে, আপনার চেয়ে আরো খারাপ অবস্থায় অনেক সন্তান আছে, তাদেরকে নিয়েও মা বাবা খুশি আছেন। অতএব আপনি যেটা পেয়েছেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনাকে অন্তত অন্যদের চেয়ে আপনাকে অনেক ভালো রেখেছেন। এভাবে আমরা ফ্যামিলিকে একটা সাপোর্ট দিতে পারি। আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। নেক্সট পয়েন্ট, ফ্যামিলির জন্য এন্টারটেইনমেন্ট অ্যান্ড রিল্যাক্সেশন। একটা কথা মনে রাখতে হবে, একজনকে সেবা দিতে যে বা সাপোর্ট দিতে যে যেন অন্য একজন বা ফ্যামিলির সবাই অসুস্থ না হয়ে যায়। আমাদের ম্যাথমেটিকা এবং রেপার্টরিতে আছে যে দীর্ঘদিন যাবৎ পেশেন্টের সেবা দেওয়ার কারণে নাক্সবোম, ককুলাস এরা অসুস্থ হয়ে পড়ে। তো এরকম যেন না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে এবং এই জন্য ফ্যামিলিতে এন্টারটেইনমেন্ট এবং রিল্যাক্সেশনের ব্যবস্থাও থাকতে হবে। এভাবে আমরা একটা সিজোফ্রেনিক পেশেন্টের
নন ফার্মোলজিক্যাল সাপোর্ট, সাইকোলজিক্যাল সাপোর্ট, সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট দিতে পারি। এই সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট তাকে মেডিসিন তাকে যেভাবে সুস্থ করবে, সাইকোলজিক্যাল এই সাপোর্টটাও তাকে এই সুস্থতাটাকে, এই মেডিসিনের অ্যাকশনটাকে অনেক বেশি ত্বরান্বিত করবে। তার টোটাল পিরিয়ড অফ ট্রিটমেন্ট এটাকে অনেক সংক্ষিপ্ত করে নিয়ে আসবে। এর জন্য আমাদের এই সাইকোলজিক্যাল সাপোর্টের যে বিষয়টা, এটা আমাদের ভালোভাবে রপ্ত থাকা উচিত, যাতে আমরা আমাদের পেশেন্টদেরকে এবং পেশেন্টের যে কেয়ার গিভার যে ফ্যামিলি আছে তাদেরকেও এই সাপোর্টগুলো দিয়ে আমরা আমাদের পেশেন্টদেরকে হেল্প করতে পারি, তাদের সুস্থতার পথে আমরা তাদেরকে হেল্প করতে পারি। ধন্যবাদ সবাইকে। আমার সিজোফ্রেনিয়া নিয়ে বক্তব্য আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ সুযোগ পেলে কোনো একদিন আমি এই কেসগুলোর আলোচনা সম্পূর্ণ করব, শেষ করব। স্যার, আমাদের মধ্যে আরো অনেক ব্যক্তিত্ব এসে হাজির হয়েছেন। তার মধ্যে স্যার আছেন খুলনার খুবই প্রখ্যাত নাম